এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। মমতাই হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের দিল ঠাঁই, তাকেই ভুলে গিয়ে এবার শুভেন্দুর দুয়ারে আওয়ামী লীগ। শুভেন্দুর বিজয়ের পরপরই ক্ষমতার হাওয়ায় গা ভাসাতে দেরি করেননি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছাত্রদল সারা দেশে গুপ্ত 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 বললে একটা জিগির তুলেছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা গুপ্ত অস্ত্রটা এমন ভাবে ব্যবহার করছে যেন পৃথিবীতে তারাই ছিল সুপ্ত আর বাকি সব গুপ্ত। এখন বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা গুপ্ত থেকে ছাত্রদলের ভিতরে গুপ্ত থেকে ছাত্রলীগের ছেলেপেলে তারা কমিটিতে জায়গা পাচ্ছে। এখন এখানে আমরা কাকে গুপ্ত বলবো? ছাত্র দলকে গুপ্ত বলবো নাকি ছাত্রলীগকে গুপ্ত বলবো? শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। তোমরা রাখছো ঠিক আছে, কিন্তু চুপ থাকতে হবে। এইভাবে থ্রেট করতো না। কত বড় দেশ ভারত, ওই দেশকে আমরা থ্রেট করতাম। আমাদের স্বাধীনতার সময় কিন্তু তারা সহযোগিতা করছে, তারপরে আমরা থ্রেট করছি। গত 18 মাস ইউনূস সরকারের 18 মাস কিভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করছি, কিভাবে চলছি, ব্যাপারটা বুঝেন। তখনই আমার মাথার মধ্যে ঢুকছে, আচ্ছা এই যে ডক্টর ইউনূসের এই শক্তিটা কোথায় পাইলো? হ্যাঁ, এত বড় একজন ধরে নেন ওই যে মেয়েটার মতো একটা বড় ডনের সাথে আপনি সম্পর্ক করছিলেন। 17 বছরের সম্পর্ক ছিল, 54 বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা আপনি ভাঙ্গা দিবেন, ওই ডন কি আপনাকে ছাইরা দিবে? নিশ্চয়ই ছাইরা দিবে না। তার মানে আমাকে আরেকটা বড় ডন ধরতে হবে। সে কে? মনে করেন ডোনাল্ড ট্রাম্প। বড় ডন ধরছি আমি। হ্যাঁ, আমার বড় ভাতার। এখন তুই কি করবি? এই ভাতারকে দিয়ে ওই ভাতারকে, আগের ভাতারকে সেট করুন। চোখ বেটা, অর্থাৎ বড় ভাতার বইলা দিবে, এই কাস্টমার গুলা কিন্তু এখন আমার, তুমি কোনো কথা বলবা না, আমার সাথে সম্পর্ক হয়েছে। মানে বড়টা ধরছি আমি। এই বড়টা ধরার কারণেই কিন্তু এই যে একটা চুক্তি শুনতেছেন না, যে পুরা বাংলাদেশ বেচা দিয়া চলে গেছে ডক্টর ইউনূস। হ্যাঁ, বাংলাদেশ বেচা দিয়ে গেছে। তো এরকম একটা গুজব চারিদিকে ছড়ায় গেছে। কিন্তু যদি বেচা দিয়া যায়, এই সংসদে আমরা গত 2 মাস যা দেখলাম, এখানে কেন প্রতিবাদ হইল না? কিন্তু ইন্নালিল্লাহ। মুফতি আমির হামজা এই মুহূর্তে কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে গিয়েছিলেন, সেখানে ছাত্রদলের সোনার ছেলেরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। আসসালামু আলাইকুম দর্শক, সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব যেই কথাটি বলেছিল, অবশেষে মিডিয়ার সামনে এসে ঠিক একই কথা বললেন সংসদের স্পিকার হাফিজউদ্দিন। দর্শক শ্রোতা, সেটা কি? সেটা আপনারা শুনেছেন, অর্থাৎ গণভোট আইনে নেই। আর একটা বিষয়, ভারতে নির্বাচন হলো, সেখানে মোদির লোকেরা ভারত থেকে মসজিদ উচ্ছেদ করছে, ভাঙচুর করছে এবং মসজিদের বিনিময়ে তারা ওখানে মন্দির তৈরি করছে এবং সরাসরি উগ্রবাদী হিন্দুরা সরাসরি স্লোগান দিচ্ছে। দর্শক শ্রোতা, শুধু তাই নয়, ভারতের বিভিন্ন কবরস্থানে দেখলাম আগুন লাগিয়ে কবরস্থান জ্বালিয়ে দিচ্ছে, কবরস্থান খুঁড়ে খুঁড়ে কবরস্থান নষ্ট করছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে নির্যাতন করছে, গরুর গোশতের দোকান ভাঙচুর করছে। এই হলো বর্তমান অবস্থা ভারতের ভিতরে। আর আমাদের দেশের পরিস্থিতি কেমন? ডক্টর ইউনূস থাকাকালীন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল দা আর মাছের মতো, একদম খুবই চরম পন্থায়। ডক্টর ইউনূসের আমলে বা তার আগে শেখ হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো, যেটা কিন্তু শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল। মাঝখানে ইউনূসের আমলে ছিল দা আর মাছের মতো। বর্তমানে তারেক রহমানের সরকারের সাথে ভারতের সম্পর্ক কেমন? ভালো বলবেন নাকি মন্দ বলবেন? যদি বলেন হ্যাঁ ভালোই, হাসিনার মতোই, তাহলে ভুল হবে। কেননা শুভেন্দু অধিকারী গত 2 দিন আগে হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিয়ে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করেছে। তার মানে সেই বিজেপি কিন্তু সরকার গঠন করেছে ভারতে, এই শুভেন্দু অধিকারী। তো তারা যদি ভারতে এই মুহূর্তে ক্ষমতাসীন হয়ে থাকে এবং শেখ হাসিনার যদি মনে করেন যে তারা চরণ ধলি চাটন করে, আর এখন যেহেতু বাংলাদেশে আছে হলো বিএনপি সরকার, নিশ্চয়ই শেখ হাসিনাকে ভালোবাসলে বিএনপি সরকারকে ভারত ভালোবাসবে না। এই বিষয়টি নিয়ে অবশ্য গোলাম মাওলা রনি বিস্তারিত আলোচনা করেছে। আরও অনেক বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে। আজকের এই বিষয়টির ভিতরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং
শুনতে হবে। কথা বাড়াবো না, চলুন চলে যাব। তার আগে বলবো আমাদের এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা তো দেখেন 17 বছর, হ্যাঁ, আর আগে থেকেই গত স্বাধীনতার পর থেকেই আমরা ভারতের সঙ্গে আছি। হ্যাঁ, ভারত আমাদেরকে কাস্টমার মনে করে। এই দেশে স্বাধীনতার সময় 7.5 কোটি কাস্টমার ছিল, এখন ওইটা 18 থেকে 20 কোটি কাস্টমার হয়ে গেছে। এই কাস্টমারকে কেন টার্গেট করবে না? তারা তো দোকানদার, ব্যবসা বাণিজ্য করতে হবে না? আর আমাদেরকে তো কিনতেই হবে, এখান থেকে কিনি আর এখান থেকে কিনি, কিনাই খাইতে হয়। আমাদের দেশটা আমদানির উপরেই চলে। আর যেটুকু রপ্তানি করি, ওই যে জামা কাপড় রপ্তানি করি, পাট রপ্তানি করি, আরএফএলের বালতি রপ্তানি করি, অনেক কিছুই রপ্তানি করি, কিন্তু রপ্তানি করি এইটুক, আমদানি করি এইটুক। ওইটাই নজর এই বিদেশিদের। এই কাস্টমার তো আমরা, ওই দোকানদারদের নজর আমাদের উপরে। 17 বছরের এই যে খরিদ্দার আর দোকানদারের সম্পর্কটা ছিল, যে এটা তো হঠাৎ ভাঙা গেল 5ই আগস্টে। এবং ভাঙার সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস একটা থ্রেট করছিল কিন্তু এই 7 সিস্টার নিয়ে, যে আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও তাহলে তোমার 7 সিস্টার কিন্তু শান্তিতে থাকবে না। শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, তোমরা রাখছো ঠিক আছে, কিন্তু চুপ থাকতে হবে। এইভাবে থ্রেট করতো না? কত বড় দেশ ভারত, ওই দেশকে আমরা থ্রেট করতাম। আমাদের স্বাধীনতার সময় কিন্তু তারা সহযোগিতা করছে, তারপরে আমরা থ্রেট করছি। গত 18 মাস, ইউনূস সরকারের 18 মাস কিভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করছি, কিভাবে চলছি, ব্যাপারটা বুঝেন। তখনই আমার মাথার মধ্যে ঢুকছে, আচ্ছা এই যে ডক্টর ইউনূসের এই শক্তিটা কোথায় পাইলো? হ্যাঁ, এত বড় একজন, ধরে নেন ওই যে মেয়েটার মতো একটা বড় ডনের সাথে আপনি সম্পর্ক করছিলেন, 17 বছরের সম্পর্ক ছিল, 54 বছরের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আপনি ভাঙ্গা দিবেন, ওই ডন কি আপনাকে ছাইরা দিবে? নিশ্চয়ই ছাইরা দিবে না। তার মানে আমাকে আরেকটা বড় ডন ধরতে হবে। সে কে? মনে করেন ডোনাল্ড ট্রাম্প, বড় ডন ধরছি আমি। হ্যাঁ, আমার বড় ভাতার, এখন তুই কি করবি? এই ভাতারকে দিয়ে ওই ভাতারকে, আগের ভাতারকে সেট করুন, চোখ বেটা। অর্থাৎ বড় ভাতার বইলা দিবে, এই কাস্টমার গুলা কিন্তু এখন আমার, তুমি কোনো কথা বলবা না, আমার সাথে সম্পর্ক হয়েছে। মানে বড়টা ধরছি আমি। এই বড়টা ধরার কারণেই কিন্তু এই যে একটা চুক্তি শুনতেছেন না, যে পুরো বাংলাদেশ বেচা দিয়া চলে গেছে ডক্টর ইউনূস। হ্যাঁ, বাংলাদেশ বেচা দিয়া গেছে, তো এরকম একটা গুজব চারিদিকে ছড়ায় গেছে। কিন্তু যদি বেচা দিয়া যায়, এই সংসদে আমরা গত 2 মাস যা দেখলাম, এখানে কেন প্রতিবাদ হইল না? কিন্তু ইদানিং দেখবেন টক শোতে গেলেই এই চুক্তি নিয়ে কথা বলতেছে। বিশেষ করে ওই যে আনিস আলমগীর সাহেব আছে না, যারা জেলে নিছিল, সে কিন্তু ভাই, তারা আপনি সাধারণ একটা প্রশ্ন করবেন যে ভাই কেমন আছেন, বলবে কিভাবে ভালো থাকবো। ডক্টর ইউনূস কি ভালো রাখার কোনো রাস্তা রেখে গেছে? মানে আপনি জিজ্ঞাসেন কেমন আছেন, সে বলতেছে ডক্টর ইউনূস ভালো থাকতে দেয় নাই। মানে ডক্টর ইউনূসকে আনবেই উনি। আরেকজন আছে যে আব্দুল নুন তুষার, উনারও একই প্রশ্ন, এই চুক্তি কিভাবে করলো? এই দেশটাকে তো ধ্বংস করে দিল, আমাদেরকে তো গোলাম বানায় ফেলাইলো। ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। সবাই বিচার চায়, কিন্তু ডক্টর ইউনূস তো ওর হাত থেকে বাঁচার জন্য বড়টা ধরছে। হ্যাঁ ভাই, ওই যে ওই মেয়েটা যেভাবে ভাতার বদলি করতো, এইভাবে ভাতার বদলি করছে। আমরা কিন্তু ওই আগের জায়গায় রয়ে গেলাম, কাস্টমার। হ্যাঁ, কাস্টমার। এই যে চুক্তিপত্র করছে, সবই তো তারা বিক্রি করবে, তারা দোকানদার, আমরা আমদানি করুন। এবং এর মধ্যে 14টা প্লেনও কিনতে হবে, বোয়িং কিনতে হবে 14টা, এরকম অনেক পণ্যই তাদের কাছ থেকে আমদানি করতে হবে। এখন কথা হচ্ছে এই চুক্তিটা ভালো না মন্দ, এটা কিন্তু বিচার করতে হবে। এটা আমাদের জন্য মঙ্গলজনক, মনে করেন আমরা আমেরিকা থেকে কিনলাম না, আরেকটা দেশ থেকে তো কিনতে হবে, কিন্তু এই চুক্তিটা কি ভালো হইলো না মন্দ হইলো, এটা তো সামনে তুলে ধরতে হবে। কে তুলে ধরবে? কেউ সামনে তুলে ধরে না। এই যে উপদেষ্টা আসিফ নজরুল, আইনের টিচার, হ্যাঁ, এই আইনের টিচারও বলে কি চুক্তি হয়েছে আমি জানি না। এরা যায়, যাকে জিজ্ঞাসা করবেন সে বলে যে আমি জানি না। মনে হইতেছে ডক্টর ইউনূস একা এই চুক্তি করছে। ভাই ব্রাদার, সবাই জানতো, বিএনপিও জানতো, জামাত ইসলামও জানতো, এনসিপিও জানতো, কারণ আমরা জনগণও তো জানতাম, আমরা তো কানা ঘুষা শুনতেছিলাম। নির্বাচনের 3 দিন আগে কেন করলো? তার মানে কি নির্বাচন হয়ে যাওয়ার পর এই চুক্তি যদি না হয়, এই কারণেই তো 3 দিন আগে করছে। আবার শুধু চুক্তি করে নাই, এই চুক্তি পাহারা দেওয়ার জন্য একজনকে সাথে নিয়ে আসছে। উনিকে খলিলুর রহমান, উনি কিন্তু জ্ঞানী লোক। হ্যাঁ ভাই, জ্ঞানী লোক। এই যে প্রতিরক্ষা মন্ত্রী, জ্ঞানী লোক দেখেই কিন্তু দেখেন আগে সরকারও ছিল, এই সরকারও আছে। আজকে বোধহয় গেল উনি চীনে, এর আগে ইন্ডিয়াতে গেছিল। এখন চীনে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে জানি না, কিন্তু এই চুক্তি পাহারা দিবার জন্যই কিন্তু উনি আছে। এই যে আপনারা বলতেছেন ডক্টর ইউনূস দেশটা বিক্রি করে দিয়ে গেছে, গত সরকারের সবাই বিচার হওয়া উচিত। হ্যাঁ, আসিফ নজরুলের বিচার হওয়া উচিত, আর ওনার বিচার হইলে খলিলুর রহমান সাহেবের বিচার হবে না? ওনারও তো বিচার হওয়া উচিত, কারণ উনিও তো জড়িত ছিল এই চুক্তির সাথে। আর প্রধান আসামিকে ডক্টর ইউনূস, তাকেও তো ধরা উচিত। কেন ধরতেছে না? কেন সবাই মুখ খুলতেছে না? মুখ খুললে চাকরি থাকবে কিনা, সেটা হলো বড় কথা ভাই। হ্যাঁ, বললাম না, ওই যে এক ডন ছেড়ে আরেক ডন্ডে ধরছে। মুখ খুললে চাকরি থাকবে না, গদি টিকানো কঠিন হয়ে যাবে। তো যার জন্য দেখেন সবাই চুপচাপ। আমি আবার এটার সাথে একমত, চুপ থাকাই ভালো, চুপ থাকাই ভালো ভাই। হ্যাঁ, এই মুহূর্তে এইসব নিয়ে কথা বললে সরকার আরো বড় বিপদে পড়ে যাবে। এমনি কিন্তু অবস্থা খারাপ। দেখেন ভাই ব্রাদার, এই যে নারায়ণগঞ্জের মধ্যে র্যাবের 2 সদস্যকে রাস্তায়, ভাই ওপেন রাস্তায় কোবাইছে।
চিন্তা করা যায়? ওনারা ছদ্মবেশে ছিল, পোশাকে ছিল না, হয়তো গোপন কোনো তথ্য সংগ্রহ করতে গেছিল। ওইটা কিন্তু টের পাওয়া যায়, এই যে এইসব কিশোর গ্যাংরা টের পাওয়া যায়, কোবায়া যায় রাস্তার মধ্যে। ভাবা যায় ভয় নাই তো, কারণ কি জানেন, নেশা পানি কইরা অস্তিত্ব শরীরের মধ্যে অন্যরকম জোশ। তো এই যে সরকার বলতেছে সমস্ত মাদক উদ্ধার করবে, সমস্ত মাদক উদ্ধার করে নিয়ে আসবে। কেমনে উদ্ধার করে নিয়ে আসবেন? এই যে দেখলাম গুলশানে একটা বারের মধ্যে যায় ঢুইকা সবাইরে ধরছে, কার কার লাইসেন্স আছে তাদের ছেড়ে দিছে, যাদের লাইসেন্স নাই তাদেরকে ধরে আনছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওপেন দোকান খুইলা বসা রয়েছে মদের, ওনারা মদ বিক্রি করতেছে, আর ওনারা খাইছে দেখে দোষী হয়ে গেল। মদ বিক্রিটা তাকে বন্ধ করতে হবে, নাহলে তো এটা খাবেই। তবে অনেকে আবার মনে করে মাদকের মধ্যে পড়ে না মদ, মদ হচ্ছে বড় লোকের খাবার, পার্টি দিলে মদ লাগে, বড় লোকের খাবার। আর নেশাপানি কোনগুলা? ওই যে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এগুলো হলো মাদক দ্রব্য। এই মাদক দ্রব্য কিভাবে বন্ধ করবেন? একটা ভিডিওতে বলছিলাম এই কারণ বাজারে রেল লাইনটা সাফ করে দেখান, এই জায়গাটা যেদিন করতে পারবেন সেদিন বুঝুন। মোহাম্মদপুর এলাকায় যেদিন সন্ত্রাস মুক্ত করতে পারবেন সেদিন বুঝুন সারা বাংলাদেশের সন্ত্রাস মুক্ত হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই মোহাম্মদপুর আর এই কারণ বাজার, এই দুইটা জায়গায় আগে পরিষ্কার করেন, তাইলে আমরা বিশ্বাস করুন। এই যে সামনে ঈদ আইতেছে না ভাই, দেখেন কি কি ঘটনা ঘটে। এই যে ইজারা নিয়া, এই যে পশুর হাটগুলা বসবে না, এই পুরা ঢাকা শহরে 10 থেকে 12টা বোধহয় পশুর হাট হয়, যতদূর আমি জানি। এখানে ভাই টেন্ডার দেওয়া হবে, এই টেন্ডারবাজি যখন হবে না, দেখেন কত গন্ডগোল হয়। 4 কোটি 5 কোটি, এমনও শুনছি একটা নাকি একটা হাটের পশুর হাটের দাম উঠছে 12 থেকে 14 কোটি টাকা। আর ওইখানে কি স্বর্ণ বিক্রি করবে না গরু ছাগল বিক্রি করবে? আমার তো মনে হয় ওইখানে ডায়মন্ড বেচবে, সোনা বেচবে। হ্যাঁ, নাইলে এত দাম কেন? 14 কোটি টাকা দিয়ে কেন ইজারা নিবে? আর কয়েকদিন পরেই দেখেন এই পশুর হাট নিয়ে কোন পর্যায়ে গন্ডগোল হয়। হ্যাঁ ভাই, গত ঈদটা কিন্তু ভালো যায় নাই, অনেক রকম ঘটনা ঘটছে। আগামী ঈদে যেন এসব ঘটনা না ঘটে, সরকারের কাছে অনুরোধ করব ওনার প্রশাসনকে কাজে লাগাই দেন, চারিদিক থেকে মাঠে নামায় দেন এখনই। এই ঈদ উপলক্ষে যেন কোনো ট্র্যাজেডি না হয় ভাই। হ্যাঁ, কোনো ট্র্যাজেডি না হয়। এই যে রাস্তাঘাট যেভাবে আবার ভাই ওই যে দাগ দিয়ে দিল হকারদেরকে, এগুলা নিয়ে ভাই অনেক তামাশা হবে, অনেক রকম বাজে ঘটনা ঘটবে। কিন্তু যত বাজে ঘটনাই ঘটুক, পৃথিবী থেকে যেন কাউকে বিদায় করতে না হয়। পৃথিবী থেকে কাউকে কেউ বিদায় করেন না ভাই। হ্যাঁ ভাই, আইন হাতে তুলে নিয়েন না, কারো মায়ের বুক খালি করেন না কেউ, প্লিজ কারো মায়ের বুক খালি করেন না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সরকারের আমলে আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আপনারা সবাই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি রীতিমতো দাগ উমড়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পর্যটন, আমাদের চিকিৎসা ভিসা থেকে শুরু করে ভারতের সঙ্গে যে সকল চলমান বিষয় গত 17 বছরে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, তা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত সীমিত আকারে খুব অল্প পর্যায়ে সেগুলো চালু আছে। যেমন ধরুন, আমরা ভারতের বড় বড় যে বন্দরগুলো, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারতাম এবং বছরে না হলো $1.5 বিলিয়ন অথবা $1 বিলিয়ন, নট লেস দেন $1.5 বিলিয়ন আমরা বাণিজ্যিক সুবিধা পেতাম। আমাদের দেশ থেকে আমরা যখন এক্সপোর্ট করতে গিয়ে এখানে আমাদের ঢাকা বিমানবন্দর বা আমাদের চট্টগ্রাম বন্দর থেকে যে সকল এয়ারে অথবা সিতে যে সকল শিপমেন্ট ইউরোপে যায়, আমেরিকাতে যায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়োর কারণে বা অন্য বিভিন্ন কারণে আমরা সেই শিডিউলগুলো রক্ষা করতে পারিনি। জাস্ট উদাহরণ, যদি চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেনার বা একটা জাহাজ আমরা ইস্ট কোস্টে পাঠাতে চাই আমেরিকাতে, তো সেক্ষেত্রে কাট আপ টাইম ধরুন 30 দিন। এখন আমাদের গার্মেন্টস মালিকরা দেখা গেল যে এই কাট আপ টাইমের মধ্যে তাদের হাতের সময় আছে 15 দিনের, কারণ হলো প্রোডাকশনে তাদের দেরি হয়েছে। এখন 15 দিনের মধ্যে সে কোনো যাকে বলা হয় সিতে এই মাল পাঠাতে পারছে না, মানে সমুদ্রের পথে মাল পাঠাতে পারছে না, তাকে এয়ারে পাঠাতে হবে। তো এয়ারে যদি পাঠাতে হয়, তাহলে সিতে যদি মালের ভাড়া হয় $1000, এয়ারে এটির ভাড়া হয়ে যাবে $10,000, জাস্ট 10 টাইমস। তখন সেই কাজ করে কি, বাংলাদেশ থেকে এই মালটি সমুদ্রপথে বাই ট্রাকে অথবা বাই এয়ারে সে কলকাতাতে, নাবাসিবাতে, মুম্বাইতে, অন্য যে কোনো একটা সমুদ্র অথবা বিমানবন্দরে সে পাঠিয়ে দেয়। তারপরে সে এটাকে ওই কাঙ্ক্ষিত গন্তব্য ইউরোপে বা আমেরিকাতে পাঠায় দেয়। এতে করে তার যে টাকা সেভ হয়, আমাদের যে লাভ হয়, আমরা হিসাব করে দেখেছি বছরে $1.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় 16 থেকে 17 হাজার কোটি টাকা বাংলাদেশের লাভ হয়। এটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো মিলিয়ে। একইভাবে আবার আমরা যে মালগুলো চায়না, মানে বিশেষ করে ইউরোপ থেকে আনি, আমেরিকা থেকে আনি, ইভেন মিডল ইস্ট থেকে আনি, তো মিডল ইস্ট থেকে যে মালগুলো আনি, সেগুলোর যে জাহাজের ফ্রিকোয়েন্সি চট্টগ্রাম বন্দরের সাথে, সেই বন্দরের সাথে ফ্রিকোয়েন্সিটা আমাদের মেলে না। এই জাহাজগুলো মধ্যপ্রাচ্য থেকে কখনো শ্রীলঙ্কা হয়ে আসে, কখনো কলম্বো হয়ে আসে, ইভেন সাংহাই থেকে যে মালগুলো আসে, সেইগুলো এই ট্রানজিট হয়ে আসার কারণে ক্ষেত্র বিশেষে 1.5 মাস সময় লাগে। এজন্য ভাড়া কম পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা করি কি, ফ্রিকোয়েন্সি সাংহাই থেকে দেখা গেল কলকাতাতে হলদিয়া পোর্টে, সাংহাই থেকে মুম্বাই পোর্টে যে শিপমেন্টগুলো আসে, সেখান থেকে আমরা আবার বাংলাদেশে নিয়ে আসি ফ্রিকুয়েন্টলি। এভাবে আমরা গত 10-15 বছর ধরে ভারতের এই সুযোগগুলো পাচ্ছিলাম। বিনিময়ে ভারত আমাদের কাছ থেকে কী পাচ্ছিল সেটা আপনারা জানেন ভালো। এখানে মূল ব্যাপার হলো যে আমরা তাদেরকে সব ট্রানজিট দিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের দেশের সঙ্গে ভারতের যে ব্যবসায়িক সুযোগ সুবিধা, সেখানে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর ব্যবহার করে তাদের 7 সিস্টারে তারা যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা চিন্তা করছিল, সেটা আসলে ভারতের জন্য কখনোই ভায়াবল হয়নি। টিল না, হয়তো ভবিষ্যতে হতো। অথবা আমরা যে ভৈরব যে বন্দর, আশুগঞ্জ ভৈরব যে বন্দর, নদী বন্দর, এটাকে ভারত ব্যবহার করে এখান থেকে কার্গোতে তারা কলকাতা থেকে মাল পাঠাতো। এই মালগুলো আবার বাই রোডে সেই কুমিল্লা হয়ে তারপরে সেটা সেই সীমান্তে যাকে বলা হয় আগরতলা চলে যেত।
তো এটা ওদের ছিল, কিন্তু এটাও যে খুব বেশি ভায়াবল হয়েছে, নট লাইক দ্যাট। এর বাইরে বাংলাদেশ থেকে বাসে করে কলকাতাতে যাওয়া যেত, কলকাতা থেকে বাসে, এটা রেসিপ্রোকাল ছিল, আমাদেরও লাভ হতো ওদেরও লাভ হতো। আবার বাংলাদেশ থেকে ট্রেনে করে সেই কলকাতাতে যাওয়া হতো, না মানে লঞ্চে করে, আবার কলকাতা থেকে লঞ্চে বা স্টিমারে করে ঢাকা আসা যেত। এই কাজগুলো শুরু হয়েছিল, কিন্তু এগুলো ব্যাপকভাবে চালু হয়নি, এবং এই বিষয়গুলো ছিল আসলে রেসিপ্রোকাল। কিন্তু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে 1 নম্বর হলো যে আমাদের ছিটমহল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা শূন্য। এটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। শেখ হাসিনাকে আপনি যত গালাগাল করেন না কেন, এই একটা বিষয়ের জন্য তাকে পুরস্কৃত করতে হবে, ধন্যবাদ দিতে হবে, যে বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল সমস্যা, এরকম সমস্যা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ সমস্যা রয়েছে, যেটি 100 বছরেও রিজলভ হয়নি, 50 বছরও হয়নি, কিন্তু বাংলাদেশের ছিটমহল সমস্যা যেভাবে শেখ হাসিনার জামানাতে নিষ্পত্তি হয়েছে, এটি বিরল। 1। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তে বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম, এটা নিয়ে যে সমস্যা ছিল, সেখানে যে আমরা নতুন রেশিডিউল অ্যাটলিস্ট 8 থেকে 10,000 বর্গ কিলোমিটার এলাকা, 10,000 বর্গ কিলোমিটার এলাকা আমরা পেয়েছি। ভারতের কাছ থেকে চিন্তা করতে পারেন 10,000 বর্গ কিলোমিটার এলাকা, কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা বললাম, ধরুন 1,000 বর্গ কিলোমিটার এলাকা, ধরুন 1 বর্গ কিলোমিটার এলাকা আমরা এটা ভারত থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্র বিরোধ ছিল, সেই বিরোধে শেখ হাসিনার জামানাতে একটা নির্ধারণভাবে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি, চমৎকার একটি ফলাফল পেয়েছি। এখনও কিছু আনসেটেল বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে রেল ট্রানজিট, অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এসে একেবারে সব মুক্তবে পড়ে। কেবলমাত্র আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি, রপ্তানিতে ধস নেমেছে। বাংলাদেশ থেকে ভারতে যে আমরা রপ্তানি করতাম বিনা শুল্কে, একেবারে সম্পূর্ণ বিনা শুল্কে, সেটা বন্ধ হয়ে গেছে। আর ভারত থেকে আমরা যে সকল পণ্য আনতাম, সেই সকল পণ্য আমরা আনছি, বিকজ ওইগুলো ছাড়া আমাদের চলবে না, আর ভারতেরও চলবে না। তো এই জায়গাগুলোতে আমাদের কস্টিং অনেক বেড়ে গেছে, এবং ভারতের এই বেপরোয়া এক্সপোর্টের কারণে আমাদের যে স্পিনিং মিলগুলো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরেও ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি বর্তমান সরকারের ছিল টপ প্রায়োরিটি। এর কারণ হলো যে আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মন মানসিকতা, এমনকি বিনোদন, এগুলোর সঙ্গে ভারতের যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের বাংলাদেশের ভিক্ষুকরা ভারতে যায় ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে চলে আসে। ভারতের ভিক্ষুকরা বাংলাদেশে আসে ভিক্ষা করতে, এবং সীমান্তে তারা ভিক্ষা চিক্ষা করে চলে যায়। সীমান্তে বিভিন্ন জায়গাতে অন্ততপক্ষে 10 লাখ লোক রয়েছে, যাদের এই সীমান্ত বাণিজ্যের উপর নির্ভর করে। বাংলাদেশের কাঁচামরিচ ভারতে পাঠাবে, ভারতের ডিম বাংলাদেশে আনবে, এবং ডেইলি এই কাজ করে 1 একজনের 500, 1,000, 2,000, 5,000 টাকা লাভ হচ্ছে। এগুলো নিয়ে সিন্ডিকেট আছে, বড় বড় চোরাকারবারি গ্রুপ আছে। সীমান্তে 10 লক্ষ লোক মোটামুটি এই শেখ হাসিনার পতনের পরে রীতিমতো মানে না খেয়ে মরার মতো অবস্থা তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি করার জন্য ভারতের সাথে যে সম্পর্ক, এটি এই সরকারের একটা প্রায়োরিটি সম্পর্ক ছিল, কিন্তু এটি হয়নি। এটি বরং এখন বুমেরাং হয়ে গেছে। যে দৃশ্য আমরা দেখছি বা যেসব কথাবার্তা শুনছি, তাতে করে মনে হচ্ছে যে খুব দ্রুত এবং সহসা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। এখন এই সম্পর্কটা কী কারণে হলো? তারেক রহমান সাহেবের সঙ্গে তো ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে, ভালো হবে, এবং এইভাবে একটা চুক্তি, এইভাবে একটা কথাবার্তা বলেই তো সেখান থেকে আনা হয়েছিল। এরকম তো বাজারে প্রচলিত আছে, সত্য মিথ্যা বিএনপি ভালো বলতে পারবে। তো সেক্ষেত্রে কেন এরকম হলো, এটা প্রশ্ন। অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি ক্ষমতা লাভ করার সাথে সাথে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে আইনটি পাশ করেছে, যার মাধ্যমে আওয়ামী লীগকে এখন একেবারে পার্লামেন্টে আইন করে রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে, এটা ভারত ভালোভাবে নেয়নি। মানে শুধু ভারত ভালোভাবে না, এটাকে ভারত মনে করছে তাদের সাথে একটা অপমানজনক একটা অবস্থা। এর কারণ হলো, যদি তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের আসলে কোনো কথা হয়ে থাকে, ভারত যদি আসলে তাকে কোনো গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে এখানে তাদের যারা বন্ধু, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে একটা করিডোর দেওয়া, তাদেরকে একটা সুযোগ দেওয়া, এই কাজগুলো বিএনপির কাছে সঙ্গত কারণে ভারত দাবি করেছিল বা ভারত এই প্রস্তাবগুলো রেখেছিল। যেহেতু সেই জিনিসগুলো করা হয়নি, তো সঙ্গত কারণেই যাকে বলা হয় ভারত রাগ করবে, নিঃসন্দেহে ভারত রাগ করবে, এবং বাস্তবে সেই জিনিসটাই ঘটেছে। এবং এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, যে সরকার ক্রমশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, সরকার ক্রমশ আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে। এখন আমেরিকা এবং চীন, এই দুটো তো কোনো অবস্থাতেই আপনি একত্রে রাখতে পারবেন না। আপনি আমেরিকাকে যদি আরও 1000টা প্লেন কিনেন, বাংলাদেশের তেল গ্যাস সব কিছু দিয়ে দেন, কিন্তু যদি আপনি চীনের সাথে বন্ধুত্ব করতে চান, দহরম মহরম করতে চান, এটা আমেরিকা কোনো অবস্থাতেই মেনে নেবে না। তো এই যে কূটনীতির যেটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যেটা ধরুন জাপান পারে, যেটা ভারত পারে, এমনকি যেটা পাকিস্তান পারে, সেটা আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একদিকে আপনি চীনকে রাখবেন, আরেকদিকে ভারত রাখবেন, অন্যদিকে আমেরিকার সঙ্গে সমানে খেলবেন, যেটা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, টিকেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি। তো সেই দিক থেকে যে নতুন সরকার, তাকে যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে হবে। ইট মাইট বি ইউএসএ, ইট মাইট বি চায়না, ইট মাইট বি দিল্লি। যেভাবে এখন ধরুন সৌদি আরব টিকে আছে আমেরিকার উপর নির্ভর করে, উত্তর কোরিয়া টিকে আছে চীনের উপর নির্ভর করে, শ্রীলঙ্কা টিকে আছে চীনের উপর নির্ভর করে, মায়ানমারকে তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিত আমেরিকা। তাদের বার্মা অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ দরকার হলে মায়ানমারকে শেষ করে দিত। পৃথিবীতে মানে যে কটি রাষ্ট্রকে, অন্য টপ 5 যে রাষ্ট্রকে তারা শত্রু রাষ্ট্র মনে করে, তার মধ্যে মায়ানমার অন্যতম। 5টি শত্রু রাষ্ট্রের মধ্যে আমেরিকার। তো সেখানে মায়ানমারে তারা কিছু করতে পারছে না, শুধুমাত্র চীনের কারণে। এবং এই যে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা,
এখানে জাতিসংঘের মাধ্যমে যে খেলাধুলা হচ্ছে, এখানে যে ডিপ স্টেট পলিসি হচ্ছে, এখানে যে আমাদের শান্তি দাদু শান্তি দাদি যারা যে ক্ষমতায় আসছেন, এটার পেছনে মূলত এই যে বার্মা অ্যাক্টের মাস্টার প্ল্যান এবং মায়ানমারকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। তো সেই জায়গাতেও মায়ানমার টিকে আছে চীনের উপর ভরসা করে, এবং চীন এতটা শক্তিশালী, তারা মায়ানমারে এই মুহূর্তে অন্তত 10টা গ্রুপ রয়েছে পরস্পরের সাথে যুদ্ধ করছে। তারপরে এই 10টা গ্রুপের সাথে কিন্তু সেই মুরব্বী হিসেবে সম্পর্ক রক্ষা করে চলছে। তো এনিওয়ে, বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে, সেই অবস্থায় বাংলাদেশ হয়তো চীনের দিকে যাবে বা চেষ্টা করছে, বাংলাদেশ হয়তো আমেরিকার সাথে আরও বন্ধুত্ব করার চেষ্টা করছে বা করবে, কিন্তু ভারতের সাথে যে বন্ধুত্বের একটা সূচনা হয়েছিল এই সরকারের, সেটা এই মুহূর্তে যে জটিল পরিস্থিতিতে পড়েছে, সেটা সহসা এই পরিস্থিতি উন্নতি হবে না। এক। 2 নম্বর হলো যে সরকার এখন অনেকটা মাইন্ডকেট সিপাই পড়ে গেছে। সে ইচ্ছা করলেও ভারতকে ছাড় দিতে পারবে না। ভারতকে ছাড় দিতে হলে আওয়ামী লীগকে ছাড় দিতে হবে। আওয়ামী লীগকে যে ছাড় দিবে, সেই ছাড় দিতে হলে বাংলাদেশে জামাত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের যে সম্পর্কটা, এটা থাকবে না। রাজপথে বিরোধী দলগুলো চিল্লাফাল্লা করবে, সরকারের মধ্যে অস্থিতিশীলতা দেখা দেবে। আওয়ামী লীগের যারা লোকজন আছে, আবার তারাও বাংলাদেশে এসে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কিচ্ছু করবেন না বা চুপচাপ বসে থাকবেন। থিংস নট লাইক দ্যাট। ফলে কেমন একটা জটিল হয়ে গেছে না পুরো পরিস্থিতি। ইন্নালিল্লাহ। মুফতি আমির হামজা এই মুহূর্তে কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে গিয়েছিলেন, সেখানে ছাত্রদলের সোনার ছেলেরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমি একটা বিষয় বলি যে যে ঘরনার আলেম হন, আমার মনে হয় সমস্ত আলেমদেরকে দিয়ে এই দেশে সবচেয়ে বড় চরম পর্যায়ের ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ষড়যন্ত্রের মাধ্যমে জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার পায় তারা, যাতে দেশটাকে যেন আগের মতো একাই যেন লুটে পুটে খাওয়া যায়। কারণ হলো যে নেত্রকোনার যেই মেয়েটা 11 বছরের যেই মেয়েটা যে হুজুর কর্তৃক ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে গেল, তার ডিএনএ টেস্ট পরীক্ষা করার জন্য ওই হুজুর লাইভে এসে বলেছেন। তো ডিএনএ টেস্ট করতে কি শনি মঙ্গলবার লাগে? ডিএনএ টেস্ট করতে কি 3-4 দিন লাগে? সত্যিকার অর্থে ডিএনএ টেস্ট দ্বারা প্রমাণিত হলে বিচার করা হোক। যেই কোনো মানুষই যদি অশ্লীলতার সাথে, বলাৎকারের সাথে, জেনার সাথে, আকামের সাথে, ধর্ষণের সাথে যদি সে জড়িতই থাকে, অবশ্যই বিচার করা হোক। কিন্তু তার মানে এত বিলম্ব কেন? আবার কোনো ষড়যন্ত্র নয় তো যে তাকে জোর করে তার মুখ দিয়ে বলানো হবে, ঠিক আছে, কোনো একটা স্বার্থান্বেষী দলকে খুশি করার জন্যে। সারা দেশের মধ্যে ওলামাই কেরামদেরকে চরম পর্যায়ের ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, ওলামাই কেরামের বিপদে আপদে যদি আলেমরাই না থাকে, মনে রাখবেন আপনার আমার বিপদেও কেউ থাকবে না, প্রতিবাদ করবে না। যেই মাসলাকের হোক না কেন, দেশের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার। অন্য আলেমদের মান সম্মান হানি দেখলে নিজে এত মজা নিয়েন না, নিজের পরিবার উপরও সেটা আসতে পারে। আমরা চাই যারা প্রকৃত অর্থে দোষী তাদের বিচার করা হোক, কিন্তু জায়গায় জায়গায় বিরোধী দল হয়েছে তো কি হয়েছে, আমির হামজা যে গণনা হোক। আমি আলেমদের কৌমিদেরকে নিয়েও কথা বলি, আমি সন্নিদেরকে নিয়েও কথা বলি, চরমনাদেরকে, যারা ভালো কাজ করে এদেরকে কথা বলি। যারা অন্যায়ভাবে, এই যে সন্নি জামাতের রইসুদ্দিন হত্যাকাণ্ড ঘটলো, এটারও আমি বিচার চেয়েছি। আমার কথা হলো যে গণনার আলেম হোক, কোনো আলেমের উপরে যেন অবিচার না চলে। আমার কথা হচ্ছে এইটা। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।